ওই যে 8ই আগস্টের কথা ভাই বললো না, 9ই আগস্টেই ওনারা ক্ষমতার চেয়ার দখল করতে চেয়েছে। আসলে এই যে নাহিদ ইসলাম যে বক্তব্য দিচ্ছেন, আজকে আবার আক্তার হোসেন মানে যে আপনাদের এমপি, তিনিও বলেছেন, এনসিপির সদস্য এমপি আবার তিনিও বলেছেন যে গণভোটের রায় বাস্তবায়ন না হলে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে। এটা আসলে কেন বলা হচ্ছে? গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে রক্তপাতের কি সম্পর্ক? বা মানে তিনি এভাবে বলেছেন যে রক্তপাত, আরেকটা যেন রক্তপাত না হয় সেই জন্য গণভোটের রায় বাস্তবায়ন করা দরকার। ঘুরে ফিরে আমি এটাই বলছি যে গণভোট বাস্তবায়ন না হলে রক্তপাত হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন। কেন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক, আমাদের বড় ভাই এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। ভাইয়া অনেকগুলো কথা বললেন, সেইখানে একটা কথা উনি সঠিক বলেছেন, অনেকগুলো কথা সঠিক বলেছেন, কিন্তু তার পাশাপাশি উনার সমস্ত কথার শেষে যে জিনিসটা উনার কথার মাঝখানেই আমরা কেন রাজনীতিতে এসেছি সেটার উত্তরটা আছে। কিভাবে উনারা স্বীকার করেন ছাত্র জনতারা জনগণকে সাথে নিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে। ওনার কথাই উনি স্বীকার করেছেন যে রাজনীতিবিদরা এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে রাজনীতিকরণ করতে গিয়ে সেই স্পিরিটটাকে নষ্ট করেছে। এনসিপিও আছে, উনার কথার মধ্যেই আছে যে এই রাজনীতিবিদরা নিজেদের স্বার্থ হাসিল করতে গিয়ে জুলাইয়ের স্পিরিটটা যখন নষ্ট করেছে, তখনই এই জুলাই যে মননে জুলাই বলছেন ওনারা, ধরেন মননে জুলাই মানুষ ধারণ করতে আর পারছে না, মানুষের মনে নানান রকম প্রশ্ন উদ্রেক হচ্ছে। কখন সেখানে উনি আরো একটা সঠিক কথা বলেছেন, এনসিপি তো তখন রাজনীতিতে ছিল না। আমাদের রাজনীতিতে আসার ইতিহাসটা ওই জায়গাটাতেই শুরু। এই যে ছাত্র জনতারা যারা জুলাই গণ অভ্যুত্থানে সমস্ত জনগণকে সম্পৃক্ত করতে পেরেছে, যেই বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারা রাজনীতির খেলায় অনেক পাকাপোক্ত, অনেক পাক্কা খেলোয়াড়, তারা ভোটের খেলায় কিভাবে ইঞ্জিনিয়ারিং করতে হবে সেই খেলায় তারা অনেক পাকাপোক্ত খেলোয়াড়। আওয়ামী লীগকে যখন মাঠে না থাকে তখন ফাঁকা মাঠে গোল দেওয়ার ক্ষেত্রে এবং জামাত এনসিপি এদেরকে তাড়িয়ে কিভাবে ভোট রিগিং করে ইঞ্জিনিয়ারিং করে জিতে যেতে হবে সেই খেলাটা ওনারা ভালোই জানেন। একইভাবে ক্ষমতার চেয়ারটা ওই যে শেখ হাসিনা যেমন ধরে রাখতে জানতো, কিভাবে দখল করতে হবে জানতো, ওনারা ওই খেলাটা ভালো জানে। কিন্তু ওনাদের সাথে জনসম্পৃক্ততার কোনো সম্পর্ক নাই। কেন নাই? যদি থাকতো তাহলে আবার ওই পিছনে ফিরে ইতিহাসটা মনে করাই দিতে চাই যে 28 অক্টোবর 2023-এ যখন ওনারা জনগণকে শেখ হাসিনার পতনের জন্য ডাক দিয়েছিল, ওই আন্দোলনে কাউকে ওনারা পায় নাই। ওই সেই জামাতের লোকজনকে নিয়েই 28 অক্টোবরের আন্দোলনটা করতে হয়েছিল। এখন 24 বছর যাদের সাথে সংসার করেছে তারা এখন তাদের সাথে এখন এমন অবস্থা, ওই যে ডিভোর্স হইলে জামাই বলে বউ খারাপ, বউ বলে জামাই খারাপ, এখন ওনাদের অবস্থা হয়েছে এইটা। আবার কোনো কোনো সময় আবার অন্যরকম চিত্রও দেখা যায়। 24 বছরের সংসারে কিছু মায়া, কিছু স্মৃতি, এগুলো তো থেকেই যায়। সেই জায়গায় আবার দেখবেন একজন আরেকজনকে মায়া করে কিছু ছাড় দিচ্ছে, কিছু সুবিধা দিচ্ছে, একজনকে আম পাঠাচ্ছে, সেটা আবার সুন্দর বিলি বন্টন হচ্ছে, এলাকায় ভাগ বাটোয়ারা সবই ঠিক মতোই চলছে। শুধু কথা বলার সময় জামাতের বিপক্ষে কথা বলে। এখন সবগুলো বিদ্যমান রাজনৈতিক দলের চক্ষুশূল হচ্ছে এই যেই জুলাই গণ অভ্যুত্থানে যেই ছাত্র জনতারা জনগণকে যেই প্রমিস করে, যেই আকাঙ্ক্ষা দেখিয়ে, আকাঙ্ক্ষার কথাগুলো ভাই বললেন না, এক দফার ঘোষণা ছিল স্বৈরতন্ত্রের পতন, শেখ হাসিনার পতন না, এইটাও ভাই বলেছেন। কিন্তু ওই একই কথার সাথে একাত্মতা ওনারা প্রকাশ করেন নাই। ধরেন আমি তো পেশাজীবী মানুষ, আমি আইনজীবী, আমার তো কোনো রাজনীতির সাথে ধারে পাচ্ছেও, আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি সামান্য পেপারটাকেও মানে পত্রিকাও পড়তাম না। এই কারণে আমাকে আমার পরিবারের কাছে অনেক সময় অনেক কিছু জিজ্ঞেস করলে দেখা গেছে যে আমার হাজব্যান্ড বলতো যে হ্যাঁ আমি কেন তোমাকে বলবো, তুমি পেপার পড়তে পারো না। কিন্তু আমি আসলে বাংলাদেশের রাজনীতিকে আমরা ওই জেনারেশন যারা উই হেট পলিটিক্স জেনারেশন, মানে আমি আমার কথা ব্যক্তিগতভাবে বলছি, সেই মানুষগুলোকেও কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান রাজনীতি সচেতন করেছে। আমরা মানুষকে যে কমিটমেন্ট অভ্যুত্থানের সময় দিয়েছিলাম, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা যখন আলোচনার টেবিলে এই রাজনীতিবিদ ভাইদের সাথে বসলাম, তখন ওই যে 8ই আগস্টের কথা ভাই বললো না, 9ই আগস্টেই ওনারা ক্ষমতার চেয়ার দখল করতে চেয়েছে। আমরা যখন জাতীয় সরকার গঠন করতে বলেছিলাম, এই সংস্কারের প্রস্তাবনাকে সামনে রেখে কাজ করার কথা বলেছিলাম, তখন ওনারা
এক সংবিধানের 106 ধারার অধীনে এই প্রধান উপদেষ্টা এইরকম সেট আপে ইন্টারিম গভর্নমেন্টের প্রপোজাল দিয়েছিল, কারণ ওনারা তো জানে যে এই সেট আপ, যারা অরাজনৈতিক সেট আপ, এদেরকে চাপ প্রয়োগ করে ক্ষমতায় তাড়াতাড়ি আসা ওনাদের জন্য সহজ হবে, কারণ ওই যে রাজনীতির মারপ্যাচ ওনারা পারবেন না। তারপরে দেখেন ঠিক সেই কাজটাই ওনারা করলেন, ওনারা সেই রাজনীতির মারপ্যাচই খেললেন। এবং আমরা যখন ঐক্যমত্য কমিশনে সংস্কার প্রস্তাবের আলোচনা নিয়ে আমরা যখন আলাপ করতে বসলাম, ঠিক যেইভাবে আজকে ভাই আমাদেরকে ছোট করে কথা বলছেন, এই যে বলছেন মানুষ ওনাদেরকে কি উগরে দিয়েছে, কি জানি জনপ্রিয়তার কথা বললেন। শুনেন, আমরা তো ক্ষমতার রাজনীতি করতে আসি নাই। 6টা আসন পাইছি, 6টা না, আমি যদি একটা আসনও পাইতাম, ওই একটা আসনের যে ভয়েস সেটা সারা বাংলাদেশ শুদ্ধ। আমি 6টা আসন পেয়েছি, আমি এই 6টা আসন আমি ক্ষমতার রাজনীতি না করে পেরেছি। আমার দলের নিবন্ধন হয়েছে মাত্র 2 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। এনসিপি রাজনীতিতে কেন আসলো? ওই যে বললেন জুলাইয়ের আকাঙ্ক্ষা এটা ছিল না যে এনসিপির ছেলেরা রাজনীতি করতে আসবে, সত্যিই তো তাই। আমরা তো রাজনীতি করতে চাই নাই, আমরা দেশের মানুষের মুক্তির জন্য অভ্যুত্থান করেছিলাম, একটা স্বৈরতান্ত্রিক কাঠামো পরিবর্তনের জন্য আমরা মানুষকে ডাক দিয়েছিলাম। সেই কাঠামোর পরিবর্তনের আলোচনা যখন আমরা মানে ঐক্যমত্য কমিশনে যখন বসলাম, তখন এই যে বিজ্ঞ রাজনীতিবিদগণ তারা বলে, তোরা কে তোদেরকে এখানে কথা বলতে আসার পাওয়ার কে দিচ্ছে? কথা বলবো আমরা, দেশের মালিক আমরা, সব সিদ্ধান্ত নেওয়ার মালিক আমরা, ক্ষমতা আমাদের, কারণ আমরা রাজনীতিবিদ। এই যে ভাগাভাগি তাদের, অথচ এই সাধারণ জনগণকে কিন্তু আমরাই তখন রিপ্রেজেন্ট করেছিলাম। আপনারা তখন কই জানি ওই যে বলে, এখন বলে যে এখন ক্রেডিট নেওয়ার জন্য বলে যে পিছে থেকে নাকি আন্দোলনকে লিড দিছে। এখন পিছে থেকে যে আন্দোলনকে মানে পিছন থেকে আন্দোলনের লিড দিয়েছে, এই কথাগুলো বলছে, শুনছেন না? না, তুই যদি ক্লিয়ার করতে না, আমি আর ক্লিয়ার করতে চাই না ভাই, সবাই শুনে। ধরেন পিছন থেকে যে সেনাপতিত্ব করা যায়, এইটা আমি এখন মানে ওভার ফোনে বা পেছন থেকে ঘরে বসে, এই যে পিছন থেকে নেতৃত্ব দেয়া, ভাই কি বলতেছেন? এটা আপনারা শিখতে পারতেছেন না? সরকার দলের লোকজন ক্ষমতাসীনরা বলতেছে, এটা না শিখলে আপনারা কিভাবে খোলাসা করলে সমস্যাটা কোথায়? আমি বুঝতে দেখেন পারছি না। সমস্যাটা ওই জায়গাটাতে। আপনাদেরকেও তো পেছন দিক থেকে নিয়ে পড়তে অনেকে নেতৃত্ব দিয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থান সাধারণ মানুষের সম্পৃক্ততা হয়েছে, জনগণের সম্পৃক্ততা হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানের একমাত্র মালিক হচ্ছে সাধারণ জনগণ। ছাত্র জনতারা যখন মানুষকে ডাক দিয়েছে, মানুষ ছাত্র জনতার ডাকে নিজেদের দাবিগুলোকে, নিজেদের অবস্থানকে রিলেট করতে পেরেছে। এই কারণেই মানুষ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। মানুষ রাজনৈতিক দলের ডাকে আসে নাই, এবং কোন রাজনৈতিক দল সহযোগী ছিল, রাজপথে একসাথে ছিল, লড়াই করেছে, অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। শতভাগ একমত আমি এই কথার সাথে। কিন্তু অন্য কোনো রাজনৈতিক ব্যানারে যদি এই অভ্যুত্থান হয়তো কোনদিন সফল হইতো না। এবং আপনি দেখেন বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা যে মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব, যে এনসিসির প্রশাসক বানিয়েছেন ওনাকে, উনি কিন্তু বলেছেন যে অভ্যুত্থান সফল না হইলে আজকে বিএনপির নেতাকর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হইতো। কথা সত্যি। আপনি এই বাংলাদেশে কখন এই জুলাই বিভক্ত হয়ে গেল, কখন জুলাইয়ের আকাঙ্ক্ষাগুলো নষ্ট হলো? আপনাদের কষ্ট লাগে যে এনসিপি কেন রাজনীতি করতে আসলো? আরে ভাই, আপনারা এই যে আপনাদেরকে এক করে সারা বাংলাদেশের মানুষ এবং রাজনীতিবিদদের মধ্যে যে দেয়াল আপনারা তুলে রেখেছিলেন, যে ক্ষমতার অদৃশ্য দেয়াল, সেই দেয়াল ভেঙে আমরা মানুষকে আপনাদের সাথে একসাথে রাস্তায় ডেকে এনেছিলাম। সেই দেয়াল আপনারা আবার আমাদেরকে বাধা দেওয়ার জন্য তুলেছিলেন। আমাদের উপায় কি ছিল? রাজনীতি করতে আসা ছাড়া। দেখেন, রাজনীতি করতে না আসা ছাড়া আপনারা তো আমাদের কথা বলার অধিকার আছে, সেইটাই আপনারা স্বীকার করছিলেন না। আমরা তো বাধ্য হয়েছি রাজনীতি করতে আসতে। ক্ষমতার রাজনীতি না, সংস্কারের রাজনীতিটা আমরা করছি। সেইটা যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হবে, এই ফ্যাসিবাদী কাঠামোতে যতদিন না পর্যন্ত, ওই যে ভাইকে জিজ্ঞেস করেন, আজ পর্যন্ত এই সংবিধানে শহীদ রাষ্ট্রপতি এই যে দেখেন সংবিধানে কত বড় ভুল লেখা। এই কারণে বলতে হচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। 26শে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, অথচ সংবিধানে আজ পর্যন্ত লেখা আছে যে শেখ মুজিবুর রহমান। তাহলে সেইটার সংস্কার কে করবে? এগুলো তো মৌলিক লেখা। এই মৌলিক লেখা তো আপনি সংস্কার ছাড়া করতে পারবেন না। এখন আমি এটা বলি দেখে আপনার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আপনি তো নিজের দলের যে 1 নম্বর নেতা, যিনি সারা বাংলাদেশের মানুষকে কত বড় গণতান্ত্রিক মুক্তি দিয়েছিলেন, তার
স্বীকৃতি আপনারা আদায় করার ব্যাপারে আলাপটা করতে পারেন না? আপনারা কি আলাপ করেন? মাত্র আপনাদের কোনো 4 মাসে আলাপই তো করবে, সামনে করবে, সমস্যা আমার নেই। তো প্রথম দিন আমার এই এজেন্ডা হওয়া উচিত ছিল। আমি তো অন্য কোনো আলাপকেই অপ্রাসঙ্গিক মনে করি। কিন্তু রাষ্ট্রপতির মুখ দিয়ে বক্তব্য তো দেওয়ানো হয়েছে। রাষ্ট্রপতি, আল্লাহ রে ভাই, এই রাষ্ট্রপতি তো সেই রাষ্ট্রপতি যেই রাষ্ট্রপতি ও পুরো অভ্যুত্থানে শেখ হাসিনার লেসপেন্সার হয়ে এই সাধারণ মানুষের উপর গুলি করার এবং উনাদের দলীয় লোকজনকে যে দীর্ঘ 16-17 বছর গুম করে নিহত আহত করা হয়েছে তাদের সাথে সেই সমস্ত অপরাধের সহযোগী ছিল। অথচ উনারা এই রাষ্ট্রপতির সাথে আমার কলিজায় ব্যথা হয় যে এই যে বেগম খালেদা জিয়াকে যখন সুচিকিৎসার জন্য বিদেশে যাইতে দেয় নাই, রাষ্ট্রপতি কি পারতো না বলতে যে এই ধরনের অন্যায় অবিচার করা ঠিক হচ্ছে না, ওনাকে প্রধানমন্ত্রী যাতে এই ধরনের বাধা সৃষ্টি না করে? অথচ ওনারা আয়োজন করে, এরকম টকশোর টেবিলে আয়োজন করে বলতো যে খালেদা জিয়ার চিকিৎসা তো ভালোই হচ্ছে, কেন বিদেশ যাইতে হবে? এই সব লোকজনকে আপনারা এখনো রাষ্ট্রপতি বানায় রাখছেন। আপনাদেরকে আমরা কিভাবে সম্মান করব? আপনাদের বিরুদ্ধে আছে, আপনাদের নাহিদ ইসলাম রাষ্ট্রপতির কাছে শপথ করে ইন্টারিম গভর্নমেন্ট করেছে। হ্যাঁ, কারণ ওইটাও তো ভাই, ওই জায়গাটাতেও তো আমরা বিএনপির প্রেসক্রিপশনকে বিশ্বাস করেছে বলেই তো নাহিদ ইসলামকে এই ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই ফাঁসির দড়ি নাহিদ ইসলামকে গলায় নিতে হচ্ছে। হ্যাঁ, কারণ এই যে ইন্টারিম গভর্নমেন্ট 106 এর আন্ডারে ফর্ম করে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করা তো বিএনপির প্রেসক্রিপশন ছিল। বিএনপির কথা মানতে গিয়েই তো আমরা এই ফাঁসির দড়ি গলায় নিয়েছি।